দেশের বাইরে কোটি প্রবাসী আমাদের, কিন্তু এই ঈদে রেমিটেন্স পাঠালেও নিঃসঙ্গ ঈদ উদযাপন করেন তারা। মধ্যপ্রাচ্যের সংঘাতকালীন এই সময়ে কেমন কাটলো এবার তাদের ঈদ, এ নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির এবং দুবাই প্রবাসী শফিকুল ইসলাম রাহি ভাই। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে আসিফ মুনির ভাইয়ের কাছে যেতে চাই যে আসলে আপনি জানেন যে প্রতি বছরই আমাদের প্রবাসীরা দেশের বাইরে ঈদ করে থাকেন, কিন্তু রেমিটেন্সের যেই অংশগ্রহণ তাদের আমাদের ঈদের আনন্দ দ্বিগুণ করে তোলে। এবার কেমন দেখলেন তাদের রেমিটেন্সের যে অংশগ্রহণ? প্রথমেই দেশে এবং প্রবাসে বাংলাদেশি যে ভাই বোনরা আছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা। স্বাভাবিকভাবে যেটা অনুমান করা যাচ্ছিল যে রেমিটেন্সের কিছু ধাক্কা আসবে, তবে যেটুকু মনে হয় যে যেহেতু সবসময় ফর্মাল চ্যানেলে সবাই রেমিটেন্স পাঠান না, যেহেতু অনেকেই হয়তো একটু প্রত্যন্ত অঞ্চলে থাকেন এবং সেখানে ব্যাংকিং সুবিধা থাকে না, আবার মোবাইল ব্যাংকিং বা অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো সব জায়গায় নেই, ইনফর্মাল চ্যানেলেই কিন্তু অনেকে পাঠান। কাজেই হয়তো একটু ধাক্কা, সেটাকে একটু সামলে নেওয়া। কিন্তু একটা জায়গা অবশ্যই ভাবতে হয়, বিশেষ করে যেই অভিবাসী ভাই বোনেরা মধ্যপ্রাচ্যে ফর্মাল সেক্টরে কাজ করেন না, ইনফর্মাল সেক্টরে কাজ করেন, তাদের আয়টা কিন্তু এই সময়টাতে কিছুটা হলেও তারতম্য হয়েছে। নিয়মিত বেতন পাওয়া বা প্রতিদিনের কাজের যে সুযোগ সেটা হয়তো তারা পাননি, সেই কারণে তাদের হাতে দেশে পাঠানোর মতো টাকা কিন্তু আসলে কমে গিয়েছিল। এটা হতে পারে সাময়িক, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে ঠিক এই রোজার মধ্যেই এই যুদ্ধের ঘটনাটা ঘটলো। তাদের যে আত্মীয় স্বজনরা দেশে রয়েছেন এবং ওখানে তাদের মধ্যে উভয়ের মধ্যে একটা অনিশ্চয়তার জায়গা, এবং সেটার মধ্যে অবশ্যই এই একটু সুন্দরভাবে ঈদ পালন করাটা সবার যে হয়ে ওঠেনি এটা আমরা অনুমান করতেই পারি। আচ্ছা রাহি ভাই, এই যে আপনি তো দুবাইতে থাকেন, দীর্ঘদিন ধরে সেখানে আছেন, দুবাইতে যারা প্রবাসী আছেন তারা কিভাবে আসলে ঈদের উদযাপনটা করেন? শুরুতে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি দেশে এবং বিদেশের সকল মুসলিম মিল্লাতকে। ঈদ মুবারক। আসলে দেশের ঈদ এবং দেশের বাইরের ঈদ একটু তফাৎ রয়েছে। দেশের বাইরে যারা ঈদ করে তারা আসলেই ঈদের নামাজটা ফজরের নামাজের পরেই আদায় করে ফেলেন। এরপর আদায়ের পরে অনেকেই তাদের যে থাকার যে বাসস্থান, বাসা বা রুম, সেখানে অনেকেই বিরিয়ানি রান্না করেন, অনেকেই সেমাই রান্না করেন, আর অনেকেই যাদের গাড়ি রয়েছে, গাড়ির ব্যবস্থা রয়েছে, তারা গাড়িতে করে বন্ধুবান্ধব কয়েকজন মিলে কোথাও সাগর পাড়ে গিয়ে একটু বারবিকিউ করেন, একটু গোসল করেন, এইভাবেই কাটাই। অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকলে তাদের কাছে যাই, খাওয়া দাওয়া এই এতটুকুই। আর অনেকেই ঈদের নামাজ পড়ে এসেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। মানে বাংলাদেশের ঈদের সাথে আসলে ওই দেশের বাইরের ঈদের সাথে একটু তফাৎ রয়েছে। আচ্ছা, এই যে আপনারা তো দেশের বাইরে ঈদ করেন, কিন্তু পরিবারের কাছে আপনারা রেমিটেন্স ঠিকই পাঠিয়ে দেন। এই যে রেমিটেন্স পাঠানোর যে পরিকল্পনা, সেটা আসলে কিভাবে আপনারা করেন, এবং আপনারা কি আসলে নিজেদের জন্য কি প্রবাসীরা কিছু রাখে, নাকি সব টাকা পয়সা পরিবারের জন্য পাঠিয়ে দেয়? বেশিরভাগ ক্ষেত্রে 100-এর ভিতরে আমি মনে করি একেবারে 95 জন কিছু অর্থ যখন কি হয় আয় হয়, সেটা কীভাবে দেশে পাঠাবে, কিভাবে পরিবারের কাছে পাঠাবে, এই চিন্তায় সকল প্রবাসী কি থাকে, অস্থির থাকে, যেন তার টাকাটা, তার ইনকামটা তার পরিবারের কাছে সেফ থাকে, নিরাপদ থাকে। এই জন্যই কী করে বেশিরভাগ ক্ষেত্রেই দেশে পাঠানোর চেষ্টা করে। আচ্ছা ভাই, আমরা যে বিষয়টা আসলে বলছিলাম যে দেশের বাইরে থেকে প্রবাসীরা আমাদের রেমিটেন্স পাঠিয়ে দেন, এই যে রাহি ভাই যেভাবে বলছিলেন যে অনেকেই দেখা যায় তার আয়ের প্রায় অর্ধেক অংশ বা অর্ধেকের বেশি অংশ পাঠিয়ে দেয়। এবার কেমন আসলে পাঠালেন? আপনার মনে হয় যে আসলে প্রবাসীরা কি আদৌ এবার রেমিটেন্স ঠিক সেভাবে পাঠাতে পেরেছিল কিনা? সঠিক তথ্য হয়তো আমরা ঈদের ছুটির পরে পাবো, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যেই রেমিটেন্সের তথ্যগুলো আসে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। কিন্তু যেটুকু অনুমান করা যায় এবং আমাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে যেটুকু আমরা বুঝতে পারি যে একটু টানাপোড়েনের মধ্যে কিছুটা হবে। তবে তারপরেও মানুষ যেটা হয় কি, যে মানুষের কিন্তু এক ধরনের একটা স্থিতিস্থাপকতা আছে, একটা অ্যাডাপ্টেবিলিটি আছে যে কোনো দুর্যোগের জন্য। এবং এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে শিখি, আমাদের মা বাবা নানি দাদিদের কাছ থেকেও শিখি যে দুর্যোগের জন্য একটা কোনো ব্যবস্থা করে রাখা। তো সেটা ভাই যেটা বললেন যে হয়তো অনেকটা টাকা পয়সা দেশে পাঠিয়ে দেন, কিন্তু আমরা যেটুকু বুঝি যে দেশে পরিবার বা মুরব্বী যারা থাকেন তারা ওখান থেকে কিছুটা সঞ্চয় করেন। অনেক সময় মা বা দাদিরা কিছু একটু সঞ্চয় করে রাখেন বিপদের দিনের জন্য।
আর ঈদ কবে হচ্ছে, দুটো ঈদ আছে আমাদের, বা অন্যান্য যে অনুষ্ঠানাদি থাকে বা পারিবারিক যদি অনুষ্ঠানের ব্যাপার থাকে, সেটার জন্য কিন্তু আগে থেকে কিছু একটা প্রস্তুতি থাকে। তো যেহেতু মানে ঘটনাটা যদি আরও আগে ঘটতো, এই ইরানের আক্রমণ এবং ইরানের সাথে যে যুদ্ধটি, এটা যদি আরও কয়েক মাস আগে ঘটতো, সেটার জন্য ধাক্কাটা হয়তো আরও বেশি প্রলম্বিত হতো। এখন যেহেতু ঠিক কয়েক সপ্তাহের ব্যবধানে হয়েছে, খুব একটা আমরা মনে করি যে তেমন একটা হয়নি, হয়তো সঠিক তথ্য আমরা আরও পরে পাবো। কিন্তু তবুও যেটা মনে হয় যে হ্যাঁ, মানে একেবারে স্বাভাবিকতা তো নেই। আমরা যেটা দেখছি যে ফ্লাইট বন্ধ, মানুষের যাতায়াত, যারা এখানে আছেন আটকা পড়েছে, যারা ওখান থেকে হয়তো ঈদের ছুটিতে আসতেন, সবাই হয়তো আসতে পারছেন না, পারবেন না। এবং কাজে সেই জায়গাতে আমরা মনে করতে পারি যে ঠিক হুবহু একই রকমভাবে হবে না। এবং বিশেষ করে দেশে যারা ঈদ পালন করবেন, তারা যদি রেমিটেন্সের টাকাটা পানও, একটা দুশ্চিন্তা কিন্তু থাকবে যে ওখানে তো আমার পরিবার যে সদস্য আছেন সে কি ভালো আছেন কিনা। এখন টেকনোলজির যুগে অনেকভাবেই যোগাযোগ রাখা হয়, আমরা ভিডিও কলে দেখতে পাই, এবং ঈদের দিনও সেই জায়গাগুলো তৈরি হয় যে ঠিক আছে অন্তত ঈদের দিনে রিয়েল টাইমে যোগাযোগটা হয়। কিন্তু তারপরেও ঠিক ভালো অনুভূতির জায়গাটা কিন্তু এই যুদ্ধ অবস্থার মধ্যে থাকে না, এটা ব্যতিক্রম। প্রতি বছর যেভাবে ঈদ হয়, এবারের ঈদটা আসলে সেরকম না। আচ্ছা, এই যে আমরা যে বিষয়টা দেখছি বা আলোচনায় আনছি, আপনার কি মনে হয় যে যুদ্ধ থেমে যাওয়ার পরও এই যে প্রবাসীদের যে সংকট, এটি কি দীর্ঘায়িত হবে? কিছুটা হবে এই অর্থে মনে হয় যে রেমিটেন্সের ব্যাপারটা একটু চাপটা পড়তে পারে। আর যেটা বলছিলাম যে যারা ইনফর্মাল সেক্টরে কাজ করেন, অর্থাৎ যারা হয়তো লম্বা চুক্তিভিত্তিক চাকরি করছেন না, বা যাদের নিজস্ব ব্যবসা আছে, তারা হয়তো এক ধরনের নিরাপত্তা বা একটা রক্ষা কবচ তাদের থাকে। যেটা আমরা বলি যে আমাদের কর্মী ভাইরা যখন তারা কাজ পরিবর্তন করেন আকামা এবং অন্যান্যভাবে, তখন যেটা হয় যে তাদের একদম চুক্তিভিত্তিক নিয়ম মাফিক কাজ থাকে না। তো সেখানে যেটা হবে যে এই আগামী কয়েক মাসে, বিশেষ করে আমরা যদি বলি যে এখানে যদিও ওঠানামা করছে তেলের মূল্য, দ্রব্যমূল্যের কিছুটা হয়তো ওঠানামা করছে, তো সার্বিকভাবে জীবন ধারণের যে জন্য যে খরচ দরকার, সেইটার একটা চাপ কিন্তু আগামী কয়েক মাসে থাকবে। এটাকে মানিয়ে নিতে, কাটিয়ে উঠতে কয়েক মাস সময় লাগবে। তবে এটাও ঠিক, আমরা যদি বড় বিপর্যয়ের একটা জায়গা দেখি যে অতীতে যেরকম হয়েছে, যেমন কোভিডের সময়, তখনও কিন্তু একটা বড় ধরনের টানাপোড়েন, যদিও যুদ্ধাবস্থা এবং কোভিড এক না, কিন্তু আমরা যদি বলি যে একটা মানবিক বিপর্যয় বা আর্থিক সংকটের জায়গা তখনও কিন্তু ছিল। তো কোভিডের সময় অনেকে কিন্তু মনে করেছিল যে রেমিটেন্সটা কম আসবে দেশে, তা কিন্তু হয়নি। তার মানে কি, কোনো না কোনোভাবে কষ্ট করে হলেও মানুষ নিয়মিত টাকা পাঠানোর চেষ্টা করেছে তার পরিবারকে। আবার এরকমও হয়তো হয়েছে যে বিশেষ করে এখানে যেহেতু পরিবারগুলো তখন সংকটের মধ্যে ছিল, ধার করে হোক বা দরকার হলে আগাম বেতন নেওয়া যায় যদি, সেরকমভাবে নিয়ে তারা চেষ্টা করেছে পরিবারের কাছে টাকাটা পাঠাতে। কাজেই এটা এক ধরনের বলা যায় যে এটাকে হয়তো ইকোনমিস্টরা তাদের ভাষায় ব্যাখ্যা করেন, কিন্তু এটা এক ধরনের স্থিতিস্থাপকতা যদি আমরা বলি, অ্যাডাপ্টেবিলিটি। হয়তো তাদের আয়ের জায়গা বন্ধ হয়ে যাচ্ছে বা সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তারপরেও তারা চেষ্টা করবেন যে তাদের নিয়মিত রেমিটেন্স পাঠাতে। কাজে আমরা সার্বিকভাবে যদি এবছরে দেখি, একটা অনুমান করা যায় যে কিছুটা হয়তো আমাদের রেমিটেন্স কম আসতে পারে। বিশেষ করে যারা আমাদের প্রবাসে এই বছরে যাদের যাওয়ার কথা, নতুন কাজে যোগদান করতে যাচ্ছেন, তারা সবাই হয়তো এই বছরের হিসেব অনুযায়ী যেতে পারবেন না, এরকম হতে পারে, বা দেরিতে যাবেন। কাজে যেই সময় তাদের কাজে যোগদানের কথা সেই সময় তারা পারছেন না। আবার যারা একটু ধাক্কা খাচ্ছেন, থমকে যাচ্ছেন এই সময় দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে, সার্বিকভাবে এই বছরের হয়তো কিছুটা ধাক্কা সামলাতে হবে। অর্থাৎ তুলনামূলকভাবে বিগত অর্থ বছরের চেয়ে এই, বিশেষ করে আমরা যদি বলি যে 26-27 অর্থ বছরে বা 25-26-এরও কিছুটা একটু ধাক্কাটা সামলাতে হবে। কিন্তু তারপরে আমরা আশা করি যে এটা আমরা সামনের দিনে কাটিয়ে উঠতে পারবো। আচ্ছা, একটু রাহি ভাইয়ের কাছে যেতে চাই। রাহি ভাই, যেহেতু আমরা জানি যে আপনি দুবাইতে ব্যবসা করেন, এই যে ঈদ কেন্দ্রিক আপনাদের আসলে ব্যবসা বাণিজ্য কেমন হয় এবং এবার ব্যবসা বাণিজ্য কেমন দেখলেন? অন্যান্য দেশের অবস্থা তো আমি পুরোপুরি বলতে না পারলেও সংযুক্ত আরব আমিরাত আসলে সেফটি সিকিউরিটির বিষয়ে এবং ওখানে যারা এমারতের জনগোষ্ঠীর বাহিরে বাংলাদেশি সহ আরও বিশ্বের যে সমস্ত দেশের মানুষ রয়েছে, অন্যান্য দেশের চেয়ে আমরা অনেক নিরাপদ আছি মনে করি। এবং আমাদের এই যে ভাই যেটা বললেন স্যালারি পাওয়ার ক্ষেত্রে একটু বিলম্ব, এটা কিন্তু এমারতে আমরা এখনও পর্যন্ত ওই কোভিডের সময় অনুভব করিনি এবং বর্তমান যেটা যুদ্ধকালীন সময় এখনও অনুভব করছি না। মোটামুটি আমরা, আর আপনি যেটা বলছিলেন ওই যে আত্মীয় স্বজনের কাছে রেমিটেন্স পাঠানোর বিষয়ে, আসলে নিরাপদের ক্ষেত্রে
মানে যে দেশে এই বসবাস করুক তার মাতৃভূমিতে তার ইনভেস্টটা থাকুক, তার ইনকামটা থাকুক, সেটা নিরাপদ মনে করে। অর্থাৎ যদি আমরা সংযুক্ত আরব আমিরাতে ইনকাম করি তো ওখানে ওটা আমাদের জন্য বড় বিষয়। বাট ওখানে চেয়ে বাংলাদেশে আমার কি থাক, আমার ইনভেস্টটা থাক, আমার অর্জিত এই টাকাটা থাক, এটাই অনেকে নিরাপদ মনে করে। আর যেটা আপনি বললেন ঈদে আমাদের যুদ্ধের কারণে এবং কোভিডের কারণে হয়েছে, ধাক্কা কি লাগেনি, লেগেছে। আমরা মোটামুটি অনেকটা নিরাপদ আছি এবং বিজনেসের ক্ষেত্রেও তেমন আঘাত মানে বাধাগ্রস্ত হয়েছে মনে হয়নি। আচ্ছা, এই যে আমাদের দেশে ঈদকে কেন্দ্র করে দেখা যায় পোশাক আশাক বা যে মার্কেটগুলো খুবই জমজমাট থাকে, সেখানে কি আমাদের বাংলাদেশিদের এ ধরনের কোনো ব্যবসা বাণিজ্য আছে নাকি? আচ্ছা রয়েছে। বিশেষ করে আমি সংযুক্ত আরব আমিরাতে 7টি স্টেট, এর ভিতরে আমি আজমান স্টেটে আছি। তো আমাদের আজমানেও বাংলাদেশের যথেষ্ট কি, বিশেষ করে আমাদের এই যে গার্মেন্টস আইটেম আর কি, টি শার্ট, শার্ট, তারপর এই যে জিন্স প্যান্ট, গাবার্ডিং প্যান্ট, এইরকম এই কাপড় চোপড় এগুলি বাংলাদেশ থেকে যথেষ্ট পরিমাণে কি হয় এমারতে যায়। যদিও চাইনা এবং ইন্ডিয়ান কাপড়ে ভরপুর, তাদের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের পারা অনেক ক্ষেত্রে কঠিন, কিন্তু তুলনামূলকভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশি কাপড় চোপড়ের ব্যাপক একটা আগ্রহ চাহিদা তৈরি হচ্ছে। বুঝতে পারছি যে রাহি ভাই যেভাবে বলছিলেন যে আসলে বাংলাদেশি পোশাকের চাহিদা তৈরি হচ্ছে দেশের বাইরে। আমরাও জানি যে আমাদের দেশ থেকে খুব ভালো রপ্তানি হয় বিভিন্ন দেশে, মিডল ইস্টে আমাদের রপ্তানির একটা বাজার তৈরি আছে। কিন্তু এই যে পরিস্থিতি গেল বা যুদ্ধের যে পরিস্থিতি, এইসব ক্ষেত্র মিলিয়ে কি আসলে এটাতে কোনো প্রভাব পড়তে পারে কিনা, বা আমাদের আমদানি রপ্তানিতে কোনো সংকট তৈরি হবে কিনা, কি মনে হয় আপনার? সাময়িকভাবে কিছুটা হবে, তবে শুধুমাত্র এই যে যুদ্ধাবস্থা এইটাকে কারণ হিসেবে ধরলে হবে না। আমাদের একটু মনে রাখা দরকার যে কয়েক মাস আগে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই যে শুল্ক রাজনীতি যদি বলি আমরা, বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করার জায়গাটা তৈরি হলো, সেটা নেগোসিয়েশন কিন্তু এখনও চলছে বাংলাদেশের সাথে। এবং সেক্ষেত্রে কিছুটা চাপ তো আমাদের বিশেষ করে গার্মেন্ট সেক্টরের উপরে আছে। আবার এটাও ঠিক যে আমরা যদি চিন্তা করি উন্নত বিশ্ব, ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রোডাক্টগুলো আমরা পাই। আমাদের দেখা যায় যে আত্মীয় স্বজনরা যখন বিদেশ থেকে কাপড় চোপড় নিয়ে আসেন, ওখানে কিন্তু লেবেল থাকে মেড ইন বাংলাদেশ, কিন্তু তারা হয়তো কিনেছেন ইউরোপের কোনো একটা হাই স্ট্রিট বা বড় কোনো ব্র্যান্ডের দোকান থেকে। তো ব্র্যান্ডের কাপড় চোপড় বিশেষ করে গার্মেন্ট সেক্টরের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এই শুল্কর ব্যাপারটাতে একটা নেগোসিয়েশন হবে এবং সেখানে মোটামুটি বাংলাদেশের একটা পজিটিভ জায়গা থাকবে। তবে ভাই যেটা বলছিলেন যে চীনের বাজার বা অন্যান্য দেশগুলো আছে, ভারতও কিছুটা আছে, তাদের সাথে আমাদের কম্পিটিশন আছে। কিন্তু আমাদের যেটা হয় যে আমাদের মানুষজন যারা কর্মী, সেটা দেশে হোক বাইরে হোক, তারা কিন্তু অনেক কর্মঠ। কাজে গার্মেন্ট সেক্টরে যে কাজগুলো হয় সেখানে কিন্তু অনেক নিখুঁতভাবেই কাজগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে এই শুল্কের জন্য যে চাপটা আসবে আমাদের ইকোনমির ওপরে বা কিছুটা হচ্ছে, সেটা নেগোসিয়েশন চলছে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ছিল, বর্তমান সরকারেরও আমরা তাদের রাজনীতি যেভাবে বুঝতে পারছি বা পররাষ্ট্রনীতি, বিশেষ করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন এর মধ্যে গেছেন বিভিন্ন জায়গায় আলাপ আলোচনার মধ্যে কিন্তু এই বিষয়গুলো ছিল। আবার দেখা যাচ্ছে যুদ্ধাবস্থার ক্ষেত্রেও যেমন বাংলাদেশের যে জাহাজ, সেটাকে অনুমতি দেওয়ার জন্য ইরানের প্রতি অনুরোধ জানালো বাংলাদেশ এবং সেটার একটা অনুমতি পাওয়া গেল। কাজেই আমাদের যদিও আমরা মনে হচ্ছে যে কিছুটা আমাদের সংকট হবে, কিন্তু আমরা যদি গণমাধ্যম দেখি, ভারতে যেই পর্যায়ে মনে হচ্ছে বা ভারত বা আমাদের প্রতিবেশী দেশগুলোতে তেলের সংকটের যে জায়গাটা বেশি মনে হচ্ছে, ততটা আমরা কিন্তু এখনও অনুভব অতটা করছি না। যদিও আমরা দেখছি যে বিশ্ববাজারে তারা বলছেন যে বিশেষ করে পশ্চিমা বিশ্ব তাদের যে রিজার্ভগুলো আছে তেলের, সেগুলো তারা আস্তে আস্তে রিলিজ করছেন। এই কয়েকদিনের মধ্যে আমরা সেটা দেখছি। কাজে যেটা বোঝা যাচ্ছে যে যেই চাপ আমরা বা অনুমান করছি বা আশঙ্কা করছি আমাদের ইকোনমিক জায়গা থেকে চিন্তা করলে, ততটা পড়বে না। আচ্ছা, আমরা শেষ করার আগে রাহি ভাইয়ের কাছে আরেকবার একটু যেতে চাই যে আপনি যেহেতু সেখানে আছেন দেশের বাইরে, এই যে সব কিছু মিলিয়ে যে যুদ্ধের পরিস্থিতি, আমাদের যে সাধারণ যারা শ্রমজীবী আছে বা আমাদের যারা কর্মীরা আছে, তারা কেমন সংকটে পড়তে পারে মনে করছেন? যতটুকু হয়েছে এতটুকুতে যদি থেমে যায় তাহলে আশা করি এই অন্তত সংযুক্ত আরব আমিরাতে প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। আমাদের বহির্বিশ্বে যেই দূতাবাসগুলো আছে, তাদের আসলে কেমন উদ্যোগ কিংবা পরিকল্পনা নেওয়া উচিত মনে করছেন আমাদের সাধারণ প্রবাসীদের জন্য? ইতিমধ্যেই যেটা আছে যে জরুরি ব্যবস্থার জন্য যেই নির্দেশনা দেওয়া দরকার, সহায়তা করা দরকার, সেটাকে কিছুদিন চালু রাখতে হবে এবং যদি প্রয়োজন হয় হটলাইন ফোন নাম্বারের ব্যবস্থা করা এবং মোটামুটি দূতাবাসের দিক থেকে একটা তৎপরতা যে যেসব জায়গায় বাংলাদেশিরা আছেন
থাকছেন বা কাজ করছেন, সেখানে একটা নিয়মিত যোগাযোগ রেখে তাদের যদি কোনো সহায়তার প্রয়োজন হয় এবং সেই অনুযায়ী এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের তথ্যগুলো দেখা, অর্থাৎ চ্যানেলগুলো ওপেন রাখা, যে যেখানে ভালো অবস্থা আছে সেখানে হয়তো অতটা গুরুত্ব দিতে হবে না, অন্য জায়গায় যেখানে একটু বেশি সংকটের সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলোতে অন্তত 1 মাস 2 মাস একটু মনিটর করা এবং সেই অনুযায়ী যেটুকু সহায়তা দরকার আমাদের দূতাবাসের মাধ্যমে। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আমাদের সরকার প্রবাসীদের খোঁজ খবর করুক, আমাদের রেমিটেন্স যোদ্ধারা ভালো থাকুক।